আসসালামু আলাইকুম, আমি সাইফুল আর আপনারা শুনছেন আপনাদের প্রিয় ভৌতিক অনুষ্ঠান বুটকম ডট। আজকের ঘটনাটি একজন কাপড় ব্যবসায়ীকে নিয়ে। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আমি একটি কাপড়ের দোকানে কাজ করি। প্রতিদিন সকাল 9টায় দোকান খুলি আর রাত 11টার দিকে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আমার বাড়ি যেতে প্রায় 30 মিনিট সময় লাগে, কিন্তু সেই 30 মিনিটের পরটাই যেন রাত নামলেই অন্য এক জগতে পরিণত হয়। রাস্তার দুই পাশে বিশাল বিশাল গাছ। কিছু দূর পর শুরু হয় ঘন কলা গাছের ঝোপ, আর সেই ঝোপ পেরোলেই একটি পুরনো পোল। পোলের দুই পাশ জুড়ে পুরনো কবরস্থান। দিনের বেলায় এসব দেখে কিছুই মনে হয় না, কিন্তু রাত 11টার পরে সব কিছু বদলে যায়। সেদিনও দোকান বন্ধ করে টাকা গুনে শাটার নামালাম। বাজারের সব দোকান তখন বন্ধ, রাস্তা একেবারে ফাঁকা। দূরে শুধু একটি কুকুরের ডাক। আমি মোটর সাইকেল স্টার্ট দিলাম। প্রথম 10 মিনিট সব স্বাভাবিক। হঠাৎ মনে হলো কেউ যেন আমার পেছনে বসে আছে। আমি বারবার রিয়ার ভিউ মিররে তাকাচ্ছিলাম, কিন্তু কাউকে দেখা গেল না। নিজেকে বোঝালাম এটা শুধু মনের ভুল। আরও একটু এগোতেই রাস্তার বাতিগুলো একে একে নিভে যেতে লাগলো। চারপাশে নেমে এলো গভীর অন্ধকার। শুধু মোটর সাইকেলের হেডলাইট সামনে পড়ছে। ঠিক তখনই কানের কাছে খুব আস্তে একটা শব্দ শুনলাম, থেমে যাও। আমি ব্রেক করলাম, চারিদিকে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। আবার বাইক চালানো শুরু করলাম, কিন্তু এবার স্পষ্ট শুনলাম, পেছনে তাকিও না। আমার বুক ধড়ফড় করতে লাগলো। তবুও সাহস করে রিয়ার ভিউ মিররে তাকালাম। মিররে দেখলাম দূরে রাস্তার মাঝখানে সাদা কাপড় পরা একজন দাঁড়িয়ে আছে। আমি চোখের পলক ফেললাম, আবার তাকালাম, কেউ নেই। নিজেকে বললাম হয়তো আলো আঁধারের খেলা, কিন্তু সামনে এগোতেই কলা গাছের ঝোপ শুরু হলো। সেই ঝোপের ভেতর থেকে বেশি আসছে খিলখিল করে হাসির শব্দ। মনে হচ্ছে কেউ আমাকে দেখে হাসছে। আমি বাইকের গতি বাড়িয়ে দিলাম। ঠিক তখনই ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে গেল। চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। দূরে শুধু ঝিঁঝি পোকার ডাক। আমি আবার স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু বাইক স্টার্ট নিচ্ছে না। ঠিক সেই সময় কলা গাছের ঝোপের ভেতর থেকে ধীরে ধীরে একটি কালো ছায়া বেরিয়ে এলো। সে মানুষ নয়, আবার পুরোপুরি ছায়াও নয়। সে কোনো শব্দ করছে না, শুধু ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আমি নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। আর তখনই আমার মোবাইল ফোনটি নিজে থেকেই বেজে উঠল। স্ক্রিনে কোনো নম্বর নেই, শুধু লেখা, পেছনে তাকাবে না। আমি কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। হাত পা কাঁপছে। মোবাইলের স্ক্রিন হঠাৎ নিজে থেকেই নিভে গেল। ঠিক তখনই আমার পেছন থেকে কারো হাঁটার শব্দ। শব্দটা আস্তে আস্তে কাছে আসছে। আমি মনে মনে দোয়া পড়তে শুরু করলাম, কিন্তু সাহস করে পেছনে তাকাইনি। হঠাৎ বরফের মতো ঠান্ডা বাতাস আমার ঘাড় ছুঁয়ে গেল। মনে হলো কেউ একেবারে আমার কানের কাছে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে। তারপর খুব আস্তে একটি কণ্ঠস্বর ভেসে আসলো, আমাকে তুমি দেখছো না? আমার শরীর অবশ হয়ে গেল। ঠিক তখনই বাইকটি নিজে থেকে স্টার্ট হয়ে গেল। আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না। পুরো গতিতে বাইক চালিয়ে পুরনো পোলের দিকে এগোলাম। কিন্তু পোলের কাছে পৌঁছে দেখি রাস্তার মাঝখানে একটি ছোট্ট ছেলে দাঁড়িয়ে আছে। তার গায়ে পুরনো সাদা জামা, মাথা নিচু করে বসে আছে। আমি হর্ন দিলাম, সে নড়ল না। আবারও হর্ন দিলাম, তবুও সে কোনো প্রত্যুত্তর করল না। আমি ধীরে ধীরে তার কাছে গেলাম, বললাম, বাবা, এত রাতে এখানে কি করছো? সে ধীরে ধীরে মাথা তুলল, আর আমি স্তব্ধ হয়ে গেলাম। তার চোখ দুটো পুরো কালো, কোনো সাদা অংশ নেই। সে শুধু আঙ্গুল তুলে পোলের নিচের দিকে দেখিয়ে বলল, ওরা অপেক্ষা করছে। কথা শেষ হতেই ছেলেটি আমার চোখের সামনেই অন্ধকারে মিলে গেল। আমি ভয়ে কাঁপতে কাঁপতে পোল পার হতে লাগলাম। পোলের নিচে তাকাতেই মনে হলো অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে, কেউ নড়ছে না, শুধু সবাই আমার দিকেই তাকিয়ে। আমি চোখ ফিরিয়ে নিলাম। ঠিক তখনই বাইকের হেডলাইট একেবারে জ্বলে উঠল, আবার নিভে গেল। 1 সেকেন্ডের সেই অন্ধকারে আমি স্পষ্ট অনুভব করলাম
কেউ একজন বাইকের পিছনের সিটে উঠে বসেছে। বাইক যেন হঠাৎ বাড়ি হয়ে গেল। রিয়ার ভিউ মিররে তাকাতেই আমার বুকের রক্ত হিম হয়ে গেল। পেছনের সিটে বসে আছে একজন বৃদ্ধ। মুখে মাটি লেগে আছে, চোখ দুটো অস্বাভাবিকভাবে বড়, আর ঠোঁটে ভয়ঙ্কর এক হাসি। বৃদ্ধটি ধীরে ধীরে বলল, আর একটু সামনে, তারপর তুমি নামবে। আমি চিৎকার করে গতি বাড়িয়ে দিলাম, কিন্তু যত দ্রুত যাচ্ছি মনে হচ্ছে রাস্তা শেষই হচ্ছে না। পুরনো পোল যেন শেষ হতে চাইছে না। ঠিক তখনই দূরের কবরস্থানের দিক থেকে একসাথে ভেসে এলো অসংখ্য মানুষের কান্নার শব্দ। আর সেই শব্দের মাঝখানে কেউ একজন আমাকে নাম ধরে ডাকছে আর বলছে, ফিরে এসো। আমি সাহস করে আর একবার রিয়ার ভিউ মিররের দিকে তাকালাম। মিররে যা দেখলাম তাতে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। পেছনের সিটে আর সেই বৃদ্ধ নেই, তার পাশে আরও তিনজন বসে আছে। সবার গায়ে সাদা কাপড়, মুখ নিচু করে বসে আছে, কিন্তু তাদের চোখ অন্ধকারেও যেন জ্বলছে। আমি চোখ সরিয়ে সামনে তাকালাম, ঠিক তখনই বাইকের ইঞ্জিন নিজে থেকেই বন্ধ হয়ে গেল। পুরনো পোলের ঠিক মাঝখানে চারপাশে এমন নীরবতা যেন পৃথিবীতে আর কোনো মানুষই নেই। হঠাৎ পোলের নিচের শুকনো নদী থেকে ভেসে এলো যেন কেউ ভেজা পায়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠছে। শব্দটা ধীরে ধীরে কাছে আসছে। আমি বাইক স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম, 3-4 বার চেষ্টা করলাম, কিন্তু বাইক স্টার্ট নিল না। তারপর আমার কানের কাছে খুব নিচু গলায় কেউ বলল, নিচে তাকাও। আমি না চাইলেও চোখ নিচের দিকে চলে গেল। পোলের ফাঁক দিয়ে নিচে তাকাতেই দেখি অন্ধকারের মধ্যে কয়েক জোড়া সাদা চোখ আমার দিকে তাকিয়ে আছে, প্রায় অসংখ্য চোখ। তারপর একে একে তারা দাঁড়াতে শুরু করলো। মনে হলো সবাই একসঙ্গে পোলের দিকে উঠে আসছে। আমার বুক কাঁপতে শুরু করলো। আমি জোরে জোরে দোয়া পড়তে শুরু করলাম। ঠিক তখনই একটা বিকট শব্দে বাইক নিজে থেকে স্টার্ট নিল। আমি পুরো গতিতে সামনে ছুটলাম, কিন্তু কয়েক সেকেন্ড পর বুঝতে পারলাম আমি আবার সেই একই জায়গায়, আবার পুরনো পোলের মাঝখানে। আমি অবিশ্বাসে চারিদিকে তাকালাম। আমি তো সামনে এসেছিলাম, তাহলে আবার এখানে কিভাবে? হঠাৎ পোলের রেলিংয়ের ওপর একজন বৃদ্ধাকে বসে থাকতে দেখলাম। সাদা চুল বাতাসে উঠছে। তিনি ধীরে ধীরে মাথা তুললেন। মুখে কোনো চোখ নেই, কোনো নাক নেই, শুধু একটা অন্ধকার গর্তের মতো মুখ। তিনি হাত বাড়িয়ে বললেন, এত তাড়াহুড়ো করছো কেন? আমার সঙ্গে থাকো। সেই মুহূর্তেই আমার বাইকের হেডলাইট নিভে গেল। পুরো পৃথিবী অন্ধকারে ডুবে গেল। আর সেই অন্ধকারের ভেতর চারিদিক থেকে একসঙ্গে ভেসে এলো শত শত মানুষের ফিসফিসানি। সে এসেছে, এবার তাকে যেতে দেওয়া যাবে না। ঠিক তখনই আমার কাঁধে কেউ একটা ঠান্ডা হাত রাখলো। আর যা দেখলাম সেটা আজও কাউকে পুরো বলতে পারিনি। আমি পেছনে তাকাতেই বুকের ভেতরটা যেন থেমে গেল। আমার কাঁধে হাত রাখা মানুষটির শরীর ছিল, কিন্তু মাথা ছিল না। গলার জায়গা থেকে কালো ধোঁয়ার মতো কিছু বের হচ্ছিল। সে ধীরে ধীরে তার ডান হাত তুলে কবরস্থানের দিকে ইশারা করলো। ঠিক তখনই কবরস্থানের ভেতর থেকে একে একে আলো জ্বলতে শুরু করলো। মনে হচ্ছিল প্রত্যেকটা কবরের পাশে কেউ একটা করে কুপি জ্বালিয়ে দিয়েছে, কিন্তু সেখানে তো কোনো মানুষ থাকার কথা নয়। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। বাইক স্টার্ট দিয়েই ছুটতে শুরু করলাম। কয়েক সেকেন্ড পর হঠাৎ বুঝলাম আমার বাইকের শব্দ নেই। স্পিড মিটারে 80 কিলোমিটার দেখাচ্ছে, কিন্তু চারপাশ একেবারে নিস্তব্ধ। ঠিক তখনও রিয়ার ভিউ মিররে তাকিয়ে দেখি পেছনে পুরো রাস্তা জুড়ে শত শত মানুষ দাঁড়িয়ে আছে। সবাই সাদা কাপড়ে ঢাকা, কেউ নড়ছে না, শুধু সবাই আমার দিকেই তাকিয়ে। হঠাৎ তারা একসঙ্গে হাঁটতে শুরু করলো, তারপর দৌড়তে শুরু করলো। আমি গতি বাড়ালাম 90, 100, 110, তবুও মনে হচ্ছে তারা ঠিক আমার পেছনেই আছে। হঠাৎ বাইকের সামনে এক বৃদ্ধ দাঁড়িয়ে গেল। ব্রেক কষতেই বাইক রাস্তার ওপরে পড়ে গেল। আমি ছিটকে পড়লাম মাটিতে। পড়েই বুঝলাম এটা রাস্তা নয়, আমি কবরস্থানের ভেতরে। চারিদিকে শুধু পুরনো কবর, ভাঙা ভাঙা শিলালিপি, শুকনো গাছ আর ঠান্ডা বাতাস। আমি উঠে দাঁড়াতেই শুনলাম কেউ খুব আস্তে
বলছে অনেক বছর পর একজন এসেছে। শব্দটা একবার নয়, চারিদিক থেকে আসছে। আমি দৌড় দিতে যাব, ঠিক তখনই মাটির নিচ থেকে একটা হাত বেরিয়ে এসে আমার পা চেপে ধরলো। তারপর আরেকটা, তারপরে অনেকগুলো। মনে হচ্ছে অসংখ্য হাত মাটি ভেদ করে বেরিয়ে আসছে। আমি প্রাণপণে পা ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু ঠিক তখন দূরের একটি কবরের ওপর দাঁড়ানো কালো ছায়া মূর্তিটি ধীরে ধীরে আমার দিকে হাঁটতে শুরু করলো। প্রতিটি পদক্ষেপের সঙ্গে বাতাস আরো ঠান্ডা হয়ে যাচ্ছে। সে যত কাছে আসছে আমি তত স্পষ্ট দেখতে পাচ্ছি তার মুখটা ঠিক আমার মতো। আমারই মুখ, আমারই চোখ, আমারই পোশাক। সে হাসলো, তারপর বলল, আজকে থেকে তুই আমার জায়গায় থাকবি। ঠিক সেই মুহূর্তে চারদিক থেকে একসঙ্গে কবরের মাটি কাঁপতে শুরু করলো, আর আমার চারপাশে দাঁড়িয়ে থাকা সাদা কাপড়ের অবয়বগুলো একসঙ্গে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি প্রাণপণে উঠে দাঁড়িয়ে দৌড় দিলাম, কিন্তু যতই দৌড়াই মনে হচ্ছে আমি একই জায়গায় ঘুরছি। হঠাৎ দূরে আমার মোটরসাইকেলের হেডলাইট জ্বলে উঠল। আমি আশা নিয়ে সেদিকে ছুটলাম। কাজে গিয়ে দেখি বাইকটা দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু বাইকের উপর বসে আছে একজন। সে ধীরে ধীরে মাথা তুলল। আমি অবাক হয়ে গেলাম। সে আমি নিজেই। আমার মতোই মুখ, আমার মতোই জামা, আমার মতোই কণ্ঠ। সে হাসতে হাসতে বলল, তুই এতক্ষণ ধরে যার কাছ থেকে পালাচ্ছিস সে আমি নই, আসলটা তুই। আমার শরীর কেঁপে উঠল। আমি চোখ বন্ধ করে জোরে জোরে দোয়া পড়তে শুরু করলাম। হঠাৎ চারপাশে এক ঝড়ো বাতাস বয়ে গেল। কবরস্থানের সব গাছ একসঙ্গে দুলতে লাগলো। তারপর দূরের মসজিদ থেকে ভেসে এলো ফজরের আজানের প্রথম ধ্বনি। আজানের শব্দ শোনা মাত্রই সাদা অবয়বগুলো একে একে পেছনে সরে যেতে লাগলো। যে লোকটা আমার মতো দেখতে ছিল সে মুখ বিকৃত করে চিৎকার করে উঠল। তার শরীর দোয়ার মতো মিলিয়ে যেতে লাগলো। আমি সুযোগ বুঝে মোটর সাইকেলে উঠে স্টার্ট দিলাম। এবার বাইক একেবারেই স্টার্ট নিল। প্রায় 10 মিনিট পর বাড়ির সামনে পৌঁছে গেলাম। বাড়িতে ঢুকতেই মা অবাক হয়ে বললেন, তুই কোথায় ছিলি? আমরা তো রাত 2টা থেকেই তোকে ফোন করছি। আমি মোবাইল বের করে দেখি মোবাইল সম্পূর্ণ বন্ধ, চার্জও শেষ হয়নি। পরে ফোন চালু করে দেখি রাত 11টা 20 মিনিট থেকে ভোর 5টা পর্যন্ত কোনো কল, কোনো নেটওয়ার্ক, কোনো রেকর্ডিং নেই। যেন সেই কয়েক ঘন্টা পৃথিবীর সময় থেকেই হারিয়ে গেছে। আমি আর কখনো রাত 11টার পরে সেই পথ দিয়ে একা বাড়ি ফিরিনি, কিন্তু আজও যখন দূর থেকে সেই পুরনো পোলটার দিকে তাকাই মনে হয় কেউ একজন দাঁড়িয়ে আছে। সে শুধু তাকিয়ে থাকে আর অপেক্ষা করে পরের রাতের পথের পথিক। ঘটনার প্রায় 1 মাস পর একদিন দুপুরে গ্রামের সবচেয়ে বয়স্ক একজন মানুষের সঙ্গে দেখা করলাম। আমি তাকে পুরনো পোলের সব ঘটনা খুলে বললাম। বৃদ্ধ কিছুক্ষণ চুপ থেকে দীর্ঘশ্বাস ফেললেন, তারপর বললেন, তুই যেটা দেখছিস সেটা নতুন কিছু নয়। এই পোলটা বানানোর সময় নাকি অনেক শ্রমিক দুর্ঘটনায় মারা গিয়েছিল। তারপর থেকে রাত গভীর হলে এই পথ মানুষ এড়িয়ে চলে। কেউ বলে ছায়া দেখে, কেউ বলে অদ্ভুত ডাক শোনে। তাই রাত হলে এখানে না আসাই ভালো। আমি সব শুনেও মনে মনে ভাবলাম, একবার দিনের আলোতে গিয়ে সব দেখে আসব। পরদিন বিকেলে আমি পোলের কাছ থেকে চারপাশ একদম স্বাভাবিক। পাখির ডাক, হালকা বাতাস, কবরস্থানে কয়েকজন মানুষ দোয়া পড়ছে। মনে হলো সেদিন রাতের সব ঘটনা হয়তো ভয়ের কারণে আমার ভুল দেখেছিলাম। আমি ফিরে আসতে যাচ্ছিলাম, ঠিক তখনই পোলের রেলিংয়ে চোখ পড়ল, যেখানে ধারালো কিছু দিয়ে আঁচড় কেটে লেখা, রাতে আবার এসো। আমার বুকটা ধক করে উঠল। আমি কাছে গিয়ে লেখাটা ছুঁতে গেলাম। হঠাৎ একটা ঠান্ডা বাতাস বইল। আমি হাত সরিয়ে নিলাম। পেছন থেকে একজন কবর জিয়ারত করতে আসা বৃদ্ধ বললেন, বাবা, সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখানে আর দাঁড়িও না। আমি আর দেরি করলাম না, বাড়ি ফিরে এলাম। এরপর থেকে আমি দোকান একটু আগেই বন্ধ করতে শুরু করলাম, যেন গভীর রাতে আর সেই পথ দিয়ে ফিরতে না হয়।
কিন্তু কয়েক মাস পর এক রাতে দোকান জরুরি কাজের জন্য আবার দেরি হয়ে গেল। ঘড়িতে রাত 11টা। বাধ্য হয়ে সেই পথেই ফিরছিলাম। দূর থেকে পুরনো পোলটা দেখা যাচ্ছে। আমি সাহস করে সামনে এগোলাম, কিন্তু এবার কোনো ছায়া নেই, কোনো অদ্ভুত শব্দ নেই। সব কিছু অস্বাভাবিকভাবে শান্ত। আমি ধীরে ধীরে পোল পার হয়ে গেলাম। মনে হলো হয়তো সব শেষ। ঠিক তখনই আমার মোবাইলে একটি অচেনা নম্বর থেকে কল এলো। আমি রিসিভ করলাম। ওপাশে কেউ কথা বলছে না, শুধু খুব আস্তে একটি ফিসফিস শব্দ, আজ তুমি বেঁচে গেলে। লাইন কেটে গেল। আমি দ্রুত বাড়ি ফিরে দরজা বন্ধ করলাম। মোবাইলের কল লগ খুলে সেই নম্বর খুঁজতে গেলাম, কিন্তু সেখানে কোনো কলের রেকর্ডই নেই। আজও আমি জানি না সেদিন আসলে কি হয়েছিল। হয়তো সবই কাকতালীয়, হয়তো ভয়ের কারণে কিছু বিষয়কে আমি অন্যভাবে অনুভব করেছিলাম। তবে একটা কথা আজও সত্য, রাত গভীর হলে আমি আর কখনোই সেই পুরনো পোলের পথ বেছে নিই না। তো ডিয়ার লিসেনার, ঘটনা এ পর্যন্তই। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। সবাই মনোযোগ সহকারে শুনবেন। তো এই ঘটনাটি পাঠিয়েছেন খুলনার এক শ্রোতা। তিনি দাবি করেছেন ঘটনাটি তার বড় মামার জীবনে ঘটেছিল। আজও সেই রাতের কথা মনে পড়লে তার মামা নাকি কেঁপে ওঠেন। ঘটনাটি 2019 সালের শীতের রাত, তখন প্রায় 11:45। মামা অফিসের কাজ শেষ করে শেষ বাসে বাড়ি ফিরছিলেন। বাসে মাত্র 5 জন যাত্রী, একজন বৃদ্ধা, একজন কলেজ ছাত্র, একজন মধ্যবয়সী মহিলা, একটি ছোট্ট মেয়ে আর আমার মামা। বাসটি শহর ছেড়ে নির্জন সড়কে উঠতেই হঠাৎ ঝড় শুরু হলো। কয়েক মিনিট পর বাসটি বিকট শব্দ করে থেমে গেল। ড্রাইভার বলল, ইঞ্জিনে সমস্যা হয়েছে, সবাই একটু চুপ করুন। ঠিক তখনই বাসের দরজায় একটা টোকার শব্দ শুরু হলো। ড্রাইভার দরজা খুলতেই দেখা গেল সাদা কাপড় পরা এক মহিলা, মুখ দেখা যাচ্ছে না। তিনি ধীরে ধীরে উঠে এসে একদম পেছনের সিটে বসলেন। বাস আবার চলতে শুরু করলো, কিন্তু অদ্ভুত বিষয়, যেখানে তিনি বসেছিলেন সেখানে যেন চারপাশের বাতাস হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। কেউ কথা বলছে না। হঠাৎ ছোট মেয়েটি কাঁদতে শুরু করলো। সে তার মাকে জড়িয়ে ধরে বলল, মা, ওই আন্টির পা নেই। মহিলা সঙ্গে সঙ্গে মেয়ের মুখ চেপে ধরল। কিন্তু মামা বিষয়টি শুনে পিছনে তাকালেন, আর যা দেখলেন তার বুকের রক্ত যেন জমে গেল। মহিলার শরীর সিটে বসে আছে, কিন্তু তার পা দুটো মেঝে ছোঁয়নি, শূন্যে ঝুলছে। মামা চোখ ফিরিয়ে নিলেন, নিজেকে বোঝাতে লাগলেন হয়তো ভুল দেখেছি। কিন্তু কয়েক মিনিট পর বাসের সব লাইট নিভে গেল। পুরো বাস অন্ধকার, শুধু বাইরে বিদ্যুতের ঝলকানি। সেই আলোতে মামা দেখলেন পেছনের সিটে আর একজন নয়, একসঙ্গে অনেকগুলো সাদা মুখ বসে আছে, সবাই একই দিকে তাকিয়ে মামার দিকে। বাসের ভেতর ভেসে এলো চাপা ফিসফিস শব্দ, নেমে এসো, নেমে এসো। ড্রাইভার হঠাৎ চিৎকার করে বলল, কেউ পিছনে তাকাবেন না। ঠিক ততক্ষণে কলেজ ছাত্রটি পিছনে তাকিয়ে ফেলেছে। তারপর সেই বিকট চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। বাসের গতি হঠাৎ বেড়ে গেল। স্পিড মিটারে 120, 130, তারপর 140। ড্রাইভার বারবার ব্রেক চাপছে, কিন্তু বাস থামছে না। ঠিক তখনই সেই সাদা কাপড়ের মহিলা ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার মাথা বাসের ছাদ ছুঁয়ে গেল, চুল মেঝে পর্যন্ত নেমে এসেছে। তারপর একটা কর্কশ গলায় বললেন, আজ একজন আমাদের সঙ্গে যেতে হবে। পুরো বাস কান্নার শব্দে একদম একাকার হয়ে গেছে। হঠাৎ বৃদ্ধ লোকটি পকেট থেকে একটি ছোট্ট কোরআন শরীফ বের করে তিলাওয়াত শুরু করলেন। সঙ্গে সঙ্গে বাসের ভেতরে প্রচণ্ড ঝড় বইতে লাগলো। সাদা মহিলাটি ভয়ঙ্কর চিৎকার করলো। এক মুহূর্তের জন্য পুরো বাস কেঁপে উঠল। তারপর সব শান্ত। বাস ধীরে ধীরে থেমে গেল। লাইট জ্বলে উঠল। সবাই হাত ছেড়ে বাঁচল, কিন্তু পেছনের সিটটি খালি, সেই মহিলা নেই। ড্রাইভার কাপা গলায় বলল, এই রাস্তার পাশে কয়েক বছর আগে একটি বাস দুর্ঘটনায় অনেক মানুষ মারা গিয়েছিল। মধ্যে তারা শেষ বাসে উঠে বসে। মামা দ্রুত বাস থেকে নেমে বাড়ির দিকে ফিরে আসেন। পরদিন খবর নিয়ে জানতে পারেন সত্যি সেই জায়গায় বহু বছর আগে এক ভয়াবহ দুর্ঘটনায় অনেক যাত্রীর মৃত্যু হয়েছিল।
আজও নাকি গভীর রাতে শেষ বাসে একজন সাদা কাপড় পরা রহস্যময় নারী ওঠেন, আর যে তার মুখ দেখে সে আর আগের মতো থাকে না। তো ডিয়ার লিসেনার, এই ছিল আজকের ভয়ঙ্কর ঘটনা। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। সবাই মনোযোগ সহকারে শুনবেন। প্রিয় লিসেনার, আজকের এই ঘটনাটি পাঠিয়েছেন এক শ্রোতা। তিনি বলেছেন, এই ঘটনার পর তাদের পরিবারের কেউ আর রাত 12টার পর সেই ঘরে একা যায় না। তাহলে চলেন শুরু করা যাক আজকের সেই ভয়ঙ্কর ঘটনাটি। তো পুরো বাড়ি নিস্তব্ধ ছিল, শুধু দেওয়ালে ঝুলে থাকা ঘড়ির টিকটিক শব্দ। রিয়াদ ঘুম থেকে উঠে বাথরুমে যাওয়ার জন্য করিডোরে বের হলো। করিডোরের শেষ মাথায় ছিল একটি পুরনো আয়না। হঠাৎ তার মনে হলো আয়নায় যে কেউ দাঁড়িয়ে আছে। সে আবার তাকালো, না, সেখানে শুধু তার নিজের প্রতিচ্ছবি। সে হাঁটতে শুরু করলো, কিন্তু 3 কদম এগোতেই পেছন থেকে ভেসে এলো, থেমে যাও। সে ঘুরে তাকালো, কেউ নেই, চারপাশে শুধু অন্ধকার। এটা দ্রুত বাথরুমে ঢুকে মুখে পানি দিল, মাথা তুলেই আয়নার দিকে তাকালো, আর সঙ্গে সঙ্গে তার শরীর স্তব্ধ হয়ে গেল। তার শরীর থেমে গেল। আয়নায় সে একা নয়, তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে এক লম্বা কালো অবয়ব। মুখ নেই, শুধু দুটি জ্বলন্ত সাদা চোখ। সে ঘুরে তাকালো, কেউ নেই। আবার আয়নার দিকে তাকাতেই অবয়বটি আরও কাছে, এবার তার মাথা রিয়াদের কাঁধের উপর। ঠান্ডা নিঃশ্বাস যেন ঘাড়ে লাগছে। ঠিক তখনই বাথরুমের দরজা নিজে থেকেই ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। লাইট নিভে গেল। অন্ধকারে শুধু শোনা যাচ্ছে কারো ভারী নিঃশ্বাস। ধীরে ধীরে আরো কাছে। হঠাৎ কানের পাশে ফিসফিস করে কেউ বলল, তুমি আমার জায়গায় কেন? রিয়া চিৎকার করতে গেল, তো গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। তারপর আয়নার ভেতরের সেই অবয়বটি ধীরে ধীরে হাত বাড়ালো, কিন্তু হাতটি আয়নার ভেতরে রইল না। মনে হলো সেটি আয়না ভেদ করে বাইরে চলে এসেছে। বরফের মতো ঠান্ডা আঙ্গুল তার কবজি চেপে ধরল। রিয়াদ প্রাণপণে দরজায় আঘাত করতে লাগলো। হঠাৎ বাইরে থেকে তার মা ডাকলেন, রিয়াদ, দরজা খোল। সেই মুহূর্তেই সব শান্ত। লাইট জ্বলে উঠল, দরজা খুলে গেল। ভেতরে আর কেউ নেই, কিন্তু রিয়াদের ডান কবজিতে 5টি কালচে আঙ্গুলের দাগ। পরদিন পরিবার সিদ্ধান্ত নিল সেই পুরনো আয়নাটি বাড়ি থেকে সরিয়ে ফেলবে। 4 জন মিলে আয়নাটি তুলতে গেলে, কিন্তু অদ্ভুতভাবে আয়নাটি যতবার ঘুরিয়ে রাখা হয়, তার প্রতিচ্ছবিতে দেখা যায় ঘরের কোনায় দাঁড়িয়ে আছে সেই একই কালো অবয়ব। যখন আয়নাটি ভেঙে ফেলা হলো, সবাই স্পষ্ট শুনতে পেল একটি বিকট শব্দ। সেটি মানুষের মতো নয়, এমন চিৎকার। এরপর থেকে সেই ঘরে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। কিন্তু রিয়াদ আজও দাবি করে, কখনো কখনো মাঝরাতে মোবাইলের কালো স্ক্রিনে নিজের মুখের পাশে সে আরেকটি মুখ দেখতে পায়, যেটি তার নয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনাগুলো। তো আল্লাহর রহমত ছাড়া কোনো অশুভ শক্তিরই মানুষের উপর ক্ষমতা নেই। তাই সব সময় আল্লাহর উপর ভরসা রাখুন, নিয়মিত নামাজ আদায় করুন, সকাল সন্ধ্যার মসনুন দোয়া ও জিকির পড়ুন, এবং অযথা ভয় বা কুসংস্কারে বিশ্বাস করবেন না। ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন এই গল্পের কোন অংশটি আপনাকে সবচেয়ে বেশি শিহরিত করেছে। আর এমন আরও নতুন রহস্যময় ও ভৌতিক গল্প শুনতে এখনই ভূতকম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমি সাইফুল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।